আচ্ছা, তো আমরা তো বিভিন্ন বস্তু উপরের দিকে ছুড়ে দেওয়া নিয়ে আলোচনা করছিলাম যে উপরের দিকে ছুড়ে দিলে কি হয়। আমরা উপরের দিকে ছুড়ে দেই কিন্তু পিছনের দিকে একটা অভিকর্ষ ত্বরণ থাকে, যার জন্য এটা আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যায়। কিন্তু এখন আমরা এটা বলবিদ্যা দিয়ে আলোচনা না করে শক্তির সংরক্ষণশীলতা দিয়ে আলোচনা করতে চাচ্ছি যে শক্তির পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা কেন হয়, শক্তি এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারে নাকি। তো সেটাই বোঝার চেষ্টা করব। তো সাপোজ আমরা উপরের দিকে একটা গুলি করতেছি, ঠিক আছে, উপরে বন্দুক নিলাম, নিয়ে একটা গুলি করলাম। এখন এই যে বুলেটটা বের হবে এখান থেকে, এই বুলেটের একটা উপরের দিকে ভেলোসিটি থাকবে, একটা বেগ থাকবে, তাই না? ধরে নিই এটার বেগ হলো ভি। এটার বেগ আছে, এটার মানে কি? এটার মানে হলো এটার একটা গতিশক্তিও আছে বা কাইনেটিক এনার্জিও আছে। তো এটার যে গতিশক্তি ই কে, এটা সমান কত হবে? এটা হবে হাফ এম ভি স্কোয়ার, তাই তো? তো ঠিক আছে, এখন এটা আস্তে আস্তে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, ধরে নেই এটা এই জায়গায় এসে থেমে গেল। এখন প্রশ্ন হতে পারে এটা এই জায়গায় এসে কেন থেমে গেল, বা এটা এই জায়গায় এসে তো স্লো ডাউন হয়ে যাবে। ধরি এটার বেগ কমে গেছে, এই পয়েন্টে ধরি মাঝামাঝি এই পর্যায়ে এলো, এসে এইখানে এটার বেগ কমে গেল, কমে হয়ে গেল সম্ভবত ভি ড্যাশ, এটা আগের চেয়ে কম। তার মানে এইখানে গতিশক্তি ইকে সমান সমান কত হবে? ইকে হবে হাফ এম ভি ড্যাশ হোল স্কোয়ার। মজার বিষয় হলো এটার মান আর এটার মান তুমি তুলনা করলে বুঝতে পারবা, যেহেতু এই ভি ড্যাশটা ছোট, তাহলে এটার মানটা কম আর এটার মানটা বেশি। তার মানে এটার গতিশক্তিটা আস্তে আস্তে কমতেছে। তাহলে এই গতিশক্তিটা যাচ্ছে কোথায়? কারণ আমরা জানি শক্তির সৃষ্টিও হয় না, শক্তির ধ্বংসও হয় না, এটা জাস্ট রূপান্তর হয়। তো যেহেতু গতিশক্তিটা কমে যাচ্ছে, এটা অন্য কোনো শক্তিতে রূপান্তর হচ্ছে। তুমি খেয়াল করলে এটা বুঝতে পারবা, এই যে আমাদের, এটা তো পৃথিবী এবং পৃথিবীর জন্যই তো এত কাহিনী ঘটতেছে আমরা বুঝতে পারতেছি। তো এটা যদি পৃথিবী হয়, পায়ের নিচে যদি পৃথিবী থাকে, আচ্ছা, পায়ের নিচে যদি একটা পৃথিবী থাকে, তাহলে পৃথিবীর জন্য এইগুলির আর এই পৃথিবীর এই টোটাল সিস্টেমটার মধ্যে গুলি আর পৃথিবী একটা বিভব শক্তি সঞ্চিত থাকার কথা। সো এই জায়গায় একটা বিভব শক্তি থাকার কথা। যখন এটা উপরে এই জায়গায় চলে আসলো, এই পজিশন, এখানে তার বিভব শক্তি কম হবে নাকি বেশি হবে? বিভব শক্তি হচ্ছে কার কার জন্য? গুলি আর পৃথিবীর জন্য। এদের মধ্যবর্তী দূরত্বটা যদি বেড়ে যায়, তার মানে গুলিটা পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এটার বিভব শক্তি কি হচ্ছে? বাড়তেছে। নেগেটিভ 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 আস্তে আস্তে শূন্যের কাছাকাছি যাচ্ছে। সো বেড়ে যাচ্ছে। তো এই যে বিভব শক্তি আমরা কি দেখতেছি, উপরে যখন এটা উঠছে, উপরে উঠার সময় এটার যে বিভব শক্তি, এই বিভব শক্তি বাড়তেছে আস্তে আস্তে। আর গতিশক্তি কি হচ্ছে? গতিশক্তি কমতেছে আস্তে আস্তে। তার মানে এই গতিশক্তিটা ট্রান্সফার হয়ে বিভব শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বুঝতে পারছো? গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেহেতু বিভব শক্তি বাড়বে, তাহলে বিভব শক্তি বাড়ানোর জন্য গতিশক্তি থেকে ডিটাচড হয়ে বিভব শক্তিতে চলে যাচ্ছে। এই জন্য গতিশক্তিটা আস্তে আস্তে কমে। এবং গতিশক্তি কমতে কমতে কমতে, গতিশক্তি কমা মানে কি, মানে বেগটাও কমতেছে, কমতে 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 এক সময় গতিশক্তিটা শূন্য হয়ে যায়। এখন গতিশক্তি শূন্য মানে কি? মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু শূন্য। হাফ মানে তো শূন্য না, হাফ মানে তো হাফ। ভর তো কখনো শূন্য হয় না। তার মানে আমাদের যে ভি, ভিটা আমাদের তখন শূন্য হয়ে যায়। এই ভিটা কখন শূন্য হয়? যখন একদম সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় যায়। সো সর্বোচ্চ অবস্থানে কি হয়? বিভব শক্তি বাড়তে 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 একটা লিমিটে চলে যায় আর গতিশক্তি জিরো হয়ে যায়। বুঝতে পারছো? সো এইখানে আমাদের যে বেগ, বেগ শূন্য মানে স্থির। এখন দেখো, প্রত্যেকটা বস্তু সবসময় কি চায়? প্রত্যেকটা বস্তু চায় তার বিভব শক্তিটাকে সর্বনিম্ন রাখতে। তো এই গুলিটা একদম মাথার উপরে যায়, কি দেখবে যে আল্লাহ আমার বিভব শক্তি তো অনেক বেড়ে গেছে, এটাকে তো কমানো যায়। কিভাবে কমানো যায়? যদি আমি পৃথিবীর কাছাকাছি চলে যাই, তাহলে আমাদের এই সিস্টেমটার বিভব শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য এরপরে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে, এর পরের ঘটনাটা আমি নীল কালি দিয়ে দেখাই, বা সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। সো এই বুলেটটা তারপরে নিচের দিকে হয়ে নামতে শুরু করে। এই অবস্থায় তার দেখো একটা বেগ মনে করো ভি ডাবল ড্যাশ। তো এইখানে তার বেগ ছিল শূন্য, এইখানে সে একটা বেগ লাভ করলো। তার মানে এই অবস্থানে কি ঘটলো? এই অবস্থানে আমাদের যে কাইনেটিক এনার্জি বা ই কে, এটা আমাদের ইনক্রিজ করলো, এটা বেড়ে যাচ্ছে। তার মানে আস্তে আস্তে কাইনেটিক এনার্জি এখন বাড়তেছে। বাড়তে বাড়তে আবার এই জায়গায় যখন আসলো, তখন কি হলো? কাইনেটিক এনার্জি আরো বেড়ে গেল। এখন কাইনেটিক এনার্জি বাড়ার মানে কি? নামার সময় আমাদের কি ঘটতেছে? নামার সময় আমাদের বিভব শক্তি, এটা তো আছেই, আর গতিশক্তি আমরা কি দেখতেছি? বাড়তেছে।
বাড়তেছে মানে কি, আস্তে আস্তে জোরে জোরে নিচের দিকে নামতেছে, স্থির ছিল তারপরে সাঁ করে নিচের দিকে নামা শুরু করছে। সো গতিশক্তিটা বাড়তেছে, তার মানে বিভব শক্তি কমতেছে। এই বিভব শক্তিটা কমানোর জন্যই কিন্তু এত কাহিনী সে করতেছিল। তো বিভব শক্তি কমা মানে কি, তার গতিশক্তিটা বাড়তেছে। এরকম বাড়তে বাড়তে ঠাস করে গুলি করছি, উপরে উঠছে, উঠে আবার নিচে নামছে। এখন তোমরা এর আগে গতিবিদ্যা পড়ার সময় দেখছিলা যে যত বেগে উপরে উঠে তত বেগেই সে নিচে নামে। এইটা কেন হয়? দেখো, মনে করো তুমি এই জায়গা থেকে ফায়ার করছো, এটা এই জায়গায় গেছে। সো এই বুলেটটা তোমার এতটুকু উপরের দিকে উঠছে। তো এইটুকু জায়গার মধ্যে বিভব শক্তির পার্থক্য ধরো ইপি, এটা হলো বিভব শক্তির পার্থক্য। এখন বুলেটটা যখন উপরে উঠে, এই বুলেটটা যখন উপরে উঠে তখন তার বিভব শক্তি কতটুকু বৃদ্ধি পায়? ইপি পরিমাণ। তার মানে তার যে বেগটা ছিল বা গতিশক্তি ছিল সেখান থেকে ইপি পরিমাণ কমে যায়, কমে তার বেগ গতিশক্তিটা শূন্য হয়ে যায়। এরপরে যখন সে আবার নিচের দিকে নামা শুরু করে, তখন শূন্য থেকে তার গতিশক্তি ছিল শূন্য, শূন্য থেকে বেড়ে কতটুকু হবে? এই ইপি পরিমাণ বেড়ে যাবে, বিভব শক্তি ইপি পরিমাণ কমে যাবে, আর গতিশক্তি ইপি পরিমাণ বেড়ে যাবে। তো দেখো আলটিমেটলি ওটাই হচ্ছে। এখানে মনে করো ছিল এক, আমি যখন উপরে উঠলাম তখন ওয়ান প্লাস ইপি হয়ে গেল। আবার যখন সরি যখন উপরে উঠলাম তখন ওয়ান, হ্যাঁ ওয়ান প্লাস ইপি হয়ে গেল। আবার যখন নিচে নামতেছে তখন এখান এখান থেকে আবার ইপি মাইনাস হচ্ছে। সো ওয়ান প্লাস ইপি মাইনাস ইপি। ঘটনা বুঝতে পারো নাই? ঘটনা হলো, ধরো এইখানে এর গতিশক্তি, বা এইখানে গতিশক্তি নিয়ে আলোচনা করি। এখানে ধরো এর গতিশক্তি ছিল 10, এইটুকু জায়গার মধ্যে বিভব শক্তি, বিভব শক্তির পার্থক্য ধরো 5, ঠিক আছে, বা ধরো 15, ধরলাম 15, বা 15 কিভাবে হবে? সর্বোচ্চ উচ্চতা যেহেতু, যেহেতু এর উঠতে উঠতে, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় উঠে তো তার গতিশক্তি পুরাটাই জিরো হয়ে যাবে। তার মানে এইটুকু জায়গার মধ্যে তার বিভব শক্তি হবে 10। আচ্ছা, তোমাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, এটা দাও। ধরো এটা হলো ভূমি, ঠিক আছে। এখান থেকে আমি একটা গুলি করলাম, এই গুলির গতিশক্তি, কথার কথা ধরো এই গুলির গতিশক্তি হলো 10। সেটা উপরে উঠতেছে, এটা কতক্ষণ উপরে উঠবে? যতক্ষণ না এটা কমতে 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 জিরো হয়ে যাচ্ছে। সো এইখানে কি হচ্ছে, এই অবস্থানে এসে এটার গতিশক্তি হয়ে গেল জিরো। তার মানে কি, তার মানে এই 10 জুল গতিশক্তি যে ছিল, এটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে গেছে। সো এইখান থেকে এই মাথা পর্যন্ত বিভব শক্তি চেঞ্জ হয়েছে, কতটুকু চেঞ্জ হয়েছে? 10 পরিমাণ চেঞ্জ হয়েছে। এই 10 পরিমাণ শক্তি, গতিশক্তি ছিল, এটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তো আমি বলতে পারি এইটুকু জায়গার মধ্যে বিভব শক্তির পার্থক্য 10। আগে যা ছিল তার সাথে 10 যোগ হয়ে গেছে এখন। আবার গুলিটা যখন নিচের দিকে নামতে শুরু করবে, এখানে তার গতিশক্তি শূন্য। যখন সে নিচে নামবে তখন তার বিভব শক্তি থেকে কিছুটা শক্তি নাই হয়ে যাবে। আমি বলছি এটুকু জায়গার মধ্যে বিভব শক্তির পার্থক্য 10। তার মানে সে যখন উপর থেকে নিচে নামবে, সে যখন এই উপর থেকে নিচে নামবে তখন তার বিভব শক্তি এই 10 পরিমাণ কমে যাবে। যেহেতু পার্থক্য 10, উপর থেকে নিচে নামলো, সো 10 পরিমাণ কমে গেল। এই 10 পরিমাণ কোথায় যাবে? এই 10 পরিমাণ যায় আমাদের এই গতিশক্তির সাথে যুক্ত হবে। সো আগে ছিল শূন্য, শূন্যের সাথে এখন আবার 10 যোগ হবে, যোগ হয়ে এই অবস্থানে আসার সময় তার গতিশক্তি হয়ে যাবে 10। দেখো, উঠার সময় তার গতিশক্তি ছিল 10, যখন সে নামলো তখনও এই একই অবস্থানে তার গতিশক্তি 10। এখান থেকেও প্রমাণ করতে পারো যে যে বেগে তুমি উপরের দিকে নিক্ষেপ করবা, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার যখন আগের অবস্থানে ফেরত আসবে, সে একই বেগে ফেরত আসবে। ঠিক আছে। সো এইগুলো আমরা এর আগে দেখছিলাম বলবিদ্যা দিয়ে। এখন আমরা এটা কি দিয়ে দেখলাম? এখন আমরা এটা দেখলাম শক্তির সংরক্ষণশীলতা দিয়ে। শক্তির সংরক্ষণশীলতা। সো দুইটা কনসেপ্ট দিয়েই কিন্তু কোনো ফেনোমেনা ব্যাখ্যা করা যায়। এই দুইটা ফেনোমেনা ব্যাখ্যা করার জন্যই দুইটা কনসেপ্ট হলো, একটা বলবিদ্যা আর একটা হলো শক্তির সংরক্ষণশীলতা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, তুমি মনে করো ভূপৃষ্ঠে আসো, ঠিক আছে, তুমি হলো এই ভূপৃষ্ঠে আসো। সো মনে করো এখানে তুমি দাঁড়ায় আছো, বা এখানে যে কোনো একটা বস্তু আছে। এই ভূপৃষ্ঠ থেকে আমি একটা বস্তুকে অসীমে নিয়ে চলে যেতে চাই। ভূপৃষ্ঠ থেকে কি করব, এটাকে অসীমে নিয়ে চলে যাব। তো ভূপৃষ্ঠে ধরো এর এর বিভব শক্তি, ঠিক আছে, এর বিভব শক্তি ধরো -10, ঠিক আছে, এর বিভব শক্তি -10, কারণ বিভব শক্তি তো নেগেটিভ হয়। আচ্ছা, আর অসীমে এই বস্তুটা চলে গেল। তো অসীমে এটার বিভব শক্তি কত? 0, যেহেতু অসীমে সকলের বিভব শক্তি 0। আচ্ছা, তো দেখো তো বিভব শক্তি এখানে কতটুকু বেড়ে গেল। এইটুকু জায়গায় আমাদের বিভব শক্তির পার্থক্য কত?
তুমি খেয়াল করে দেখবা বিভব শক্তির পার্থক্য হলো 10 জুল। জুল লিখে দিই, এত জুল। আচ্ছা, তার মানে আমি যদি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীমে পাঠাইতে চাই, তাহলে এই যে 10 জুল শক্তি আমাকে তাকে দিতে হবে। কারণ এই বিভব শক্তি সে বাড়াবে কোথা থেকে? গতিশক্তি থেকেই বাড়াবে। তার মানে 10 জুল গতিশক্তি আমার তাকে দিতে হবে। যখন সে ভূপৃষ্ঠে আসে তখন তার একটা ইপি ছিল। ইপির সাথে আমি যদি একটা 10 জুল ইকে যুক্ত করে দিই, এটার সাথে আমি ইকে দিলাম কত জুল? 10 জুল। 10 জুল দিলে কি হবে? এই 10 জুল এই ইপি এর সাথে যুক্ত হবে, গতিশক্তিটা বিভব শক্তিতে কনভার্ট হবে। কনভার্ট হয়ে আলটিমেটলি ইপি আমার 0 জুল হবে। কথা বুঝতে পারছো কিনা জানি না, আমি চেষ্টা করলাম বোঝানোর। দুইটা জায়গার মধ্যে বিভব শক্তির পার্থক্য হলো 10 জুল। তার মানে নিচ থেকে উপরে যাইতে তার 10 জুল বিভব শক্তি গেইন হয় বা বৃদ্ধি পায়। এখন এই বৃদ্ধিটা কোথা থেকে পাবে? বিভব শক্তিটা কোন জায়গা থেকে নিবে? একটা গতিশক্তি থেকেই নিবে। এখন শুরুতে ভূপৃষ্ঠে তুমি স্থির অবস্থায় আছো, তোমার তো কোনো গতিশক্তি নাই। তার মানে এই বিভব শক্তিটা তোমার গতিশক্তি কোনো গতিশক্তি থেকে কনভার্ট করতে পারতেছে না। বাট আমি যদি তোমাকে 10 জুল গতিশক্তি দিয়ে দেই, তার মানে কি হবে? তোমার বিভব শক্তিটা তখন এই গতিশক্তি থেকে কনভার্ট করতে পারবে। বুঝতে পারছো? গতিশক্তিটাকে কনভার্ট করতে পারবে। কনভার্ট করে নিজের বিভব শক্তিটা বাড়াইতে পারবে। বাড়ায় সে 0 হইতে পারবে। সো এই জন্যই তুমি যদি কোনো কিছুকে অসীমে পাঠাইতে চাও, তাহলে তোমাকে অসীম এবং ভূপৃষ্ঠ এই দুটার মাঝখানে বিভব শক্তির যে পার্থক্য, সেই পার্থক্যর সমান গতিশক্তি তাকে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? পরের স্লাইডগুলো থেকে আছে? না, আমি এখানেই বোঝানোর চেষ্টা করে দিই। দেখো, ধরো পৃথিবীতে একটা বস্তুর বিভব শক্তি কত? এটা হলো আমাদের পৃথিবী। কই গেল পৃথিবী আমাদের? আচ্ছা, ধরো এইটা হলো আমাদের পৃথিবী। পৃথিবীর রেডিয়াস হলো এটা আমাদের আর। ঠিক আছে? পৃথিবীর রেডিয়াস আর। এই জায়গায় একটা বস্তু আছে। তাহলে এটা টোটাল এনার্জি বা ধরো বিভব শক্তি কত? এটার ইপি কত? ইপি হবে এটার জি এম এম ডিভাইড বাই আর। এটা হবে আমাদের বিভব শক্তি। তার মানে আমার এই সমপরিমাণ একটা গতিশক্তি তাকে দিতে হবে। এখন এটা কি, এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? এটা তো নেগেটিভ হবে। নেগেটিভ। তার মানে এটার যে ভ্যালু, এটার যে ভ্যালু, এই ভ্যালুর সমান আমার গতিশক্তি একে দিতে হবে। আচ্ছা, তাহলে অসীমে কত? ই অ্যাট ইনফিনিটি কত? 0। তাহলে আমাদের পার্থক্য কত হলো? অসীমে নিয়ে যাব। তাহলে অসীম মাইনাস পৃথিবী পৃষ্ঠে, অর্থাৎ 0 মাইনাস ইপি এর মান কত? মাইনাস জি এম এম ডিভাইড বাই আর। সো জি এম এম ডিভাইড বাই আর। এটা কার সমান হইতে হবে? এটা হইতে হবে গতিশক্তির সমান। এই পরিমাণ গতিশক্তি দিতে হবে। একটা অন্য রং নেই। এখন এই গতিশক্তি মানে কি? এই গতিশক্তি মানে হলো হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু জি এম এম ডিভাইড বাই আর। তো এখান থেকে এম, এখান থেকে এমটা কাটাকাটি চলে যায়। এমটা কি? এমটা হলো এই বস্তুর ভর এম। এই বস্তুর ভর হলো এম। আর বড় হাতের এম মানে কি? বড় হাতের এম মানে হলো পৃথিবীর ভর এম। যেহেতু বস্তুটাকে গতিশীল করব, গতিশক্তিটা বস্তুর হবে, তাই হাফ এম ভি স্কোয়ারে বস্তুর ভরটা ইউজ করা হচ্ছে। তো এখান থেকে আমাদের কি পাচ্ছি? ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 gm ডিভাইড বাই আর, অথবা ভি ইকুয়ালস টু রুট ওভার 2 gm ডিভাইড বাই আর। সো রুট ওভার 2 gm ডিভাইডেড বাই আর, এই পরিমাণ বেগ যদি কোনো একটা বস্তুকে দেওয়া যায়, তাহলে সে অসীমে চলে যাবে। বুঝতে পারছো বিষয়টা? এখন একটা প্রশ্ন আসে অনেকের মধ্যে। অনেকের মধ্যে কি প্রশ্ন আসে? প্রশ্নটা আসে হলো এইটা আমাদের যে বস্তুটা আছে, এই বস্তু তো সবসময় বিভব শক্তি সর্বনিম্ন রাখতে চায়, তাই না? আমাকে অনেকে প্রশ্ন করে, গত ক্লাসে করছিল, যে বিভব শক্তি তো সবসময় সর্বনিম্ন থাকতে চায়, তাহলে এই বিভব শক্তি কেন কনভার্ট হয়ে নিজেকে বাড়াবে? বাড়ানোর তো কোনো লজিক নেই, কারণ আমরা জানি একটা সিস্টেম সর্বনিম্ন বিভব শক্তিতে থাকতে চায়। তো নিজে থেকেই কেন বিভব শক্তিটা বাড়াচ্ছে? আমি ওকে গতিশক্তি দিলে কেন তার গতিশক্তিটাকে কনভার্ট করে বিভব শক্তিতে করতে হবে? এখন দেখো, গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে তার বেগ আছে। এখন বেগ মানে কি? বেগ মানে হলো সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে। এখন মুভ করলে তো তার বিভব শক্তি চেঞ্জ হবেই। বুঝতে পারছো? ওটা তো তার নিয়ন্ত্রণ করার কোনো স্কোপ নাই, কারণ গতিশক্তি থাকা মানেই হলো তার অবস্থান চেঞ্জ হবে, মানে তার
বিভব শক্তিও চেঞ্জ হবে। সো ওটা বাড়তেছে, ওটা নিজে থেকে বাড়াইতেছে না। আমি বিভব গতিশক্তি দিছি, তার মানে এটা অটোমেটিক বাড়তেছে, ওর অনিচ্ছা সত্ত্বেই বাড়তেছে। বাট যখন সে দেখলো যে সে স্থির হয়ে গেছে, সে যাইতে যেতে যাইতে যেতে স্থির হয়ে গেছে, তার বিভব শক্তি সর্বোচ্চ মানে যতটুকু রিচ করা যায় অনেকটা রিচ হয়ে গেছে, এখন তার মধ্যে কোনো গতিশক্তি নাই, তখন সে আবিষ্কার করলো আচ্ছা আমার গতিশক্তি তো, আমার বিভব শক্তি তো বেড়ে গেল, আমার পটেনশিয়াল এনার্জি তো বেড়ে গেল, এটাকে কমানো উচিত। তখন সে নিচে নামা শুরু করে। বুঝতে পারছো? সো এইটা কিন্তু তফাৎ আছে, সে নিজে থেকে বাড়ায় না, তাকে বাড়াইতে হয়, সে বাধ্য। আচ্ছা, এখন এটাকে অন্য কোনো ভাবে লেখা যায় কিনা? দেখো আমরা তো পড়ছিলাম যে জি ইকুয়ালস টু কত, জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। এই জি হলো ভূপৃষ্ঠের জি, তাই না? আচ্ছা, এটার মান তো নির্দিষ্ট, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ জি এর মান নির্দিষ্ট, এম এর মান নির্দিষ্ট, আর এর মান নির্দিষ্ট। সো এই জিটা মানে কি? জি মানে হলো ভূপৃষ্ঠে কোনো কিছুর অভিকর্ষ ত্বরণ, বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো জায়গায় অভিকর্ষ ত্বরণ, 9.8। তো আমরা যে একটু সিস্টেম করি, এটাকে চেঞ্জ করে লিখি, কি লিখবো? জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, আর এখানে আর লিখলাম। দেখো নিচে আর দ্বিগুণ করলাম, উপরে একটা আর দ্বিগুণ করলাম, সো আলটিমেটলি সমান জিনিস থাকলো। এখন এইটাকে চেঞ্জ করে লেখা যায় জি। আচ্ছা, এখানে একটা টু হবে তাই না? এখানে হবে টু। আচ্ছা, এখন এইটুকু জিনিসকে, এই যে এইটুকু জিনিস, এইটাকে চেঞ্জ করে লেখা যায় জি। সো আলটিমেটলি আমাদের ভি সমান সমান কি আসতেছে? ভি সমান সমান আসতেছে √ওভার 2 GR। সো এইটাও আরেকটা ফর্মুলা। এই ফর্মুলা এবং এই ফর্মুলা, এই দুটা ফর্মুলা অনেক ইম্পর্ট্যান্ট। এই যে বেগটা, যেই বেগ প্রদান করলে একটা বস্তু অসীমে চলে যায়, এই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। এবং এটার একটা সুন্দর ইংলিশ আছে, সেটা হলো এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি। সো এসকেপ ভেলোসিটি বের করার আমাদের দুইটা ফর্মুলা আছে, একটা 2 GR, আর একটা হলো √2 GM/R। দেখো এখানে সবকিছুই ধ্রুবক, এখানে টু তো ধ্রুবক, জি এর মান 9.8 ধ্রুবক। এখানে দেখো এটাকে পরিবর্তিত জি এর কথা বলতেছি না, এখানে জি এর মান একটা, উঁচুতে গেলে জি এর মান আরেকটা। এই জি মানে কোন জি? এই জি মানে হলো সে যদি ভূপৃষ্ঠে থাকতো, তাহলে তার জি এর মানটা কত হতো, সেই জি 9.8, এটা কনস্ট্যান্ট। আর আর এর মান মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ, এটাও কনস্ট্যান্ট। আর এখানেও দেখো তো, এই ভি এর এই সমীকরণটা দেখো, টু কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। এম মানে কি? পৃথিবীর ভর। সো আলটিমেটলি বুঝতে পারতেছো ভি এর মানটা একটা কনস্ট্যান্ট মান। ভি এটা কি? কনস্ট্যান্ট। ভি এর মান চেঞ্জ কখন হবে? যখন তুমি গ্রহ চেঞ্জ করবা। পৃথিবী পৃষ্ঠ থেকে অসীমে পাঠাইতে মুক্তিবেগ সেম, ভি এর মান কনস্ট্যান্ট। বাট যদি পৃথিবী চেঞ্জ হয়ে মঙ্গল গ্রহ হয়, তখন কি হবে? মঙ্গল গ্রহের ভর আলাদা, মঙ্গল গ্রহের জি এর মান আলাদা, তার মানে ওইখানে আমাদের ভি এর মানটা আলাদা আসবে। সো এটা কনস্ট্যান্ট ফর প্ল্যানেট। একটা প্ল্যানেট বা একটা গ্রহের জন্য ভি এর মানটা কনস্ট্যান্ট। এখন এখানে তুমি খেয়াল করবা, তোমার ভর যাই হোক না কেন, আমি যেই বস্তুটাকে অসীমে পাঠাবো সেই বস্তুর ভর কত? এম। বাট এই সমীকরণগুলোয় কোথাও কি এম আছে? কোথাও এম নাই। তার মানে এখান থেকে আরেকটা জিনিস বলা যায়। এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় এটা বস্তুর ভরের ওপর নির্ভর করে না, নির্ভর করে না। বুঝতে পারছো? এবং এটা প্রত্যেকটা গ্রহের জন্য কনস্ট্যান্ট হয়ে থাকে। ঠিক আছে? এখন মুক্তিবেগ তো শুধু গ্রহের হয় না, যে কোনো একটা জায়গা থেকে অসীমে পাঠাইতে হয়। তো র্যান্ডম, মনে করো তোমাকে গ্রহ বলে নাই, তোমাকে একটা অবস্থান দিছে, ঠিক আছে? মনে করো তুমি এই অবস্থানে আছো, তোমাকে এখান থেকে অসীমে পাঠায় দিবে, তাহলে তুমি কি করবা? তুমি এই জায়গায় তোমার বিভব শক্তিটা বের করবা। তুমি একটা পয়েন্ট থেকে যদি বলে এই পয়েন্টে তোমার এসকেপ ভেলোসিটি কত, তাহলে ওই পয়েন্টে তুমি কি করবা? বিভব শক্তি বা ইপি বের করবা। ইপি এর মান যত আসবে, দেখো এখানে আমাদের ইপি এর মান আসছিল -GMM/R, আমার গতিশক্তি দেওয়া লাগছে কত? GMM/R। সো বিভব শক্তি যা আসবে সেটা নেগেটিভ তোমাকে গতিশক্তি হিসেবে দিতে হবে। বিভব শক্তি মানে কি? এটা একটা নেগেটিভ একটা ভ্যালু। ধরো কোনো একটা জায়গার বিভব শক্তি আসলো -10, তার মানে কি? -10 থেকে তোমাকে জিরো করতে হবে, তার মানে এখানে 10 যোগ করতে হবে। সো -10 যদি তুমি বিভব শক্তি পাও, এটার -10 এর নেগেটিভ কত? 10 এর নেগেটিভ হলো -10, -10 এর আবার নেগেটিভ কত? +10। সো -10 এর নেগেটিভ পরিমাণ তোমার এখানে কি দিতে হবে? গতিশক্তি দিতে হবে। বুঝতে পারছো?
সো মনে করো একটা জায়গায় তুমি বিভব শক্তি পেলা ইপি, তাহলে তোমার এসকেপ ভেলোসিটি বের করার জন্য গতিশক্তি দিতে হবে মাইনাস ইপি। এই সমীকরণ লিখবা, লিখে ভি এর মানটা সলভ করবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো এখন বিষয়টা হলো এটা কিভাবে পৃথিবী থেকে বের হয়ে যাবে। তুমি তো বললা যে ঠিক আছে আমি একটা জায়গা থেকে বা ধরো পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি একটা বেগ দিলাম, একটা ভেলোসিটি দিলাম, তো সেটা অসীমে চলে গেল। তাকে যাইতে হবে বাধ্য, যেহেতু তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। সো তার এই কনভার্সনটা করতেই হবে। তো সে আস্তে আস্তে অসীমে চলে গেল। এখন অসীমে যাওয়ার ক্ষেত্রে তো অনেকভাবে চলে যেতে পারে, আঁকা বাঁকা অনেকভাবে নিক্ষেপ করতে পারো। একটা অ্যানালজি আছে, খুবই ইন্টারেস্টিং অ্যানালজি, এটা প্রমাণ লাগবে না বাট এটা তোমাদের বইয়ে দেওয়া থাকে, তাই আমি এখানে দেখাচ্ছি। ধরো তুমি একটা টাওয়ারে উঠছো, টাওয়ারে উঠে তুমি ভূপৃষ্ঠের আনূহ্যিকভাবে একটা বস্তুকে বেগ দিছো, ঠিক আছে? তুমি একটা মনে করো আইফেল টাওয়ারের মাথায় উঠছো, উঠে একটা ঢিলকে তুমি বিভিন্ন বেগে একদম সমান্তরাল ছুঁড়ে মারা শুরু করলা। তো এখন যদি এটা মুক্তি বেগের সমান হয়ে যায় বা মুক্তি বেগের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তো এটা অসীমে চলে যাবে, তাই তো? তাহলে এটা কি হবে? অসীমে চলে যাবে। খুব ভালো কথা। তো অসীমে যদি চলে যায়, তো এটা কিভাবে যাবে? বা অসীমে যদি না যায়, সে যদি পৃথিবীতে ফেরত আসে, তাহলে সেটা কিভাবে আসবে? এটা একটা অ্যানালজি হলো। ধরো তুমি এই বস্তুটাকে ভি বেগে নিক্ষেপ করছো, অনুভূমিকভাবে টাওয়ারে উঠে ভি বেগে তুমি নিক্ষেপ করছো, ঠিক আছে? যা চলে যা, তো যাচ্ছে। এখন তুমি হিসাব করে দেখলা তুমি যেই পয়েন্টে দাঁড়ায়ছিলা সেই পয়েন্ট থেকে মুক্তিবেগের মান হলো ভিই। এখানে ই দিয়ে কি বোঝাচ্ছে? ই দিয়ে বোঝাচ্ছে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি, ঠিক আছে? এখন অনেক রকমের সিনারিও হইতে পারে। যদি এমন হয়, কেস নাম্বার ওয়ান, যে তোমার যে ভি এর যে বর্গ আছে, যে ভি স্কোয়ার, এটার চেয়ে তোমার ভিই স্কোয়ার বাই টু, অর্থাৎ এসকেপ ভেলোসিটি স্কোয়ার করে সেটার হাফ করলে, বা এটার আরেকটা সুন্দর রূপ হইতে পারে ভি ইজ লেস দেন, যদি তুমি রুট করে দাও উভয় পক্ষকে, ভিই ডিভাইড বাই রুট টু। বুঝতে পারছো? সো এসকেপ ভেলোসিটিকে রুট টু ভাগ করলে তার থেকেও যদি তোমার ভেলোসিটির মানটা ছোট হয়, তাহলে কি ঘটবে? তাহলে এটা হলো তোমার মনে করো পৃথিবী, তুমি একটু উপরে উঠছো, উঠে নিক্ষেপ করছো, সেটা আবার ঘুরে পৃথিবীতেই ফেরত চলে আসবে। সো এইভাবে নিক্ষেপ করলা, এটা ঘুরে এসে আবার পৃথিবীতে ফেরত চলে আসবে। সো ভূপৃষ্ঠে পতিত হয়ে যাবে। এটার কোনো সিগনিফিকেন্স নাই। যদি এমন হয়, সিনারিও নাম্বার টু, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু এসকেপ ভেলোসিটি স্কোয়ার ডিভাইড বাই টু। সো এসকেপ ভেলোসিটিকে স্কোয়ার করে সেটাকে অর্ধেক করলে যে বেগটা পাওয়া যায়, তোমার বেগটা তা তার তোমার বেগের স্কোয়ারটা তার সমান। এটাকে স্কোয়ার করে অর্ধেক করছি, আর তোমার বেগের স্কোয়ার তার সমান হয়ে গেছে। অর্থাৎ তুমি উভয় পক্ষকে রুট করলে কি পাবা? ভি ইকুয়ালস টু ভিই ডিভাইড বাই টু, ভিই ডিভাইড বাই রুট টু, রুট করছি। সো যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? সো এটা তোমার হলো পৃথিবী, এটা হলো টাওয়ার, এখান থেকে তুমি নিক্ষেপ করছো। এই নিক্ষেপটা বৃত্তাকার পথে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। এটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। তুমি যেই যদি ভিই বেগের রুট টু ভাগ সমান বেগে নিক্ষেপ করো, এসকেপ ভেলোসিটির রুট টু ভাগ সমান বেগে নিক্ষেপ করলে সেটা বৃত্তাকার পথে ঘুরতেই থাকবে, সে পৃথিবীতে আর ফেরত আসবে না, সে আকাশে এইভাবে ঘুরতে থাকবে। সিনারিও নাম্বার থ্রি, সিনারিও নাম্বার থ্রি, এটা হলো পৃথিবী, এটা হলো উচ্চতা, ঠিক আছে? এখন আগে তো কি ছিল? আগে সমান ছিল। এখন এটা কি হয়েছে? এখন ভি স্কোয়ারের মানটা ভি এসকেপ স্কোয়ারের ডিভাইডেড বাই টু এর চেয়ে বেশি হয়ে গেছে। অর্থাৎ এটাকে স্কোয়ার করে লিখলে ভি গ্রেটার দেন ভিই ডিভাইডেড বাই রুট টু। সো এটার রুট টু ভাগের চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে এটা উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। বুঝছো? এটা একটু অন্যরকম হয়ে গেল, দেখতে খুব বেশি সুন্দর লাগছে না? একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, ধরো এইটা পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এখন ফোকাস মানে কি? একটু পরেও তোমরা আবার দেখবা যে উপবৃত্তের ফোকাস দুইটা থাকে, এইটা একটা, এইটা একটা, আর মাঝখানে থাকে একটা কেন্দ্র। সো সাইডের গুলাকে বলা হয় ফোকাস। সো পৃথিবীকে ফোকাসে রেখে সে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। বুঝতে পারছো? এখন এটা কেন হয়, কি কারণে হয়, এটা প্রমাণ করা যায়। ঠিক আছে? বেগ এরকম যদি মান বসাও, তারপর তুমি যদি সঞ্চার পথের সমীকরণ বের করো, তুমি দেখবা ওটা একটা উপবৃত্ত, ওটা একটা বৃত্ত, এরকম দেখাচ্ছে। সো
এটার প্রমাণটা বেশ বড়, দেখানো যাবে। এটা হলো যে তোমাদের আগের এডিশনের বইয়ে ছিল, বাট আমার মনে হয় না দরকার আছে, কারণ তোমাদের বইয়েও বলা নাই ওভাবে, জাস্ট এভাবে লিখে দেওয়া আছে। আর লাস্টের এই দুইটা, এগুলো প্রমাণ করাটা বেশ কমপ্লিকেটেড। সো আলটিমেটলি ওই পাথে আমি যাইতে চাইতেছি না, যেহেতু তোমাদের বইয়েও নাই এগুলো। এখন দেখো, যদি তোমার বেগটা এসকেপ ভেলোসিটির সমান হয়ে যায়, ঠিক আছে, তুমি কি কোনো ম্যাচিং খেয়াল করতেছো এখানে? প্রথমে কি করলা? ছুঁড়ে মারলা, সো সে ছুঁড়ে এসে পড়ে গেল আবার। এটা হলো পৃথিবী, ছুঁড়ে মারলা, সে ঘুরে এসে এখানে টপ করে পড়ে গেল। বেগ বাড়াইলা, আরেকটু ঘুরে আসলো। বেগ বাড়াইলা, আরেকটু ঘুরে আসলো। যদি ভালো করে একটু দেখানোর চেষ্টা করি, প্রথমে তুমি একটু বেগ দিলা, সে এখানে যায় পড়ে গেল। বেগ আরেকটু বাড়াইলা, সেখানে যায় পড়লো। বেগ আরেকটু বাড়াইলা, সে ঘুরে এখানে যায় পড়লো। বেগ আরেকটু বাড়াইলা, সে ঘুরে এখানে যায় পড়লো। বেগ বাড়াইতে বাড়াইতে ওটা এই যে এসকেপ ভেলোসিটির √2 ভাগের অংশ হয়ে গেল। তার মানে এটা কি হয়ে গেল? এটা তখন যায় আলটিমেটলি পূর্ণ ঘূর্ণন দিবে এবং ঘুরতে থাকবে। তুমি বেগটা আরেকটু বাড়াইলা, তাহলে এটা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এখন তুমি বেগ আরেকটু বাড়াইলা, তাহলে এটা উপবৃত্তাকার পথে ঝাম করে বের হয়ে চলে যাবে। এখন এটা তো বের হয়ে গেলে তার উপবৃত্তাকার পথ হইলো না। বৃত্তাকার মানে কি? ঘুরে আবার ওই জায়গায় চলে আসবে। উপবৃত্তাকার মানে কি? বাঁকা হয়ে ঘুরে আবার ওই জায়গায় চলে আসবে। আমি আরো বেগটা বাড়াই দিলাম, তাহলে এটা একদম বেরই হয়ে চলে যাবে। সো এটা যদি এসকেপ ভেলোসিটির সমান হয়ে যায়, এসকেপ ভেলোসিটি মানে কি? এটা পৃথিবীর কক্ষপথ থেকে বের হয়ে একদম মহাকাশে চলে যাবে, অসীম দূরত্বে চলে যাবে। সো এটা যদি হয় আমাদের পৃথিবী, এটা হলো সেই উচ্চতা, তুমি নিক্ষেপ করলা, এটা বের হয়ে এইভাবে চলে গেল। এই কক্ষপথটাকে আহ, সমীকরণ যদি সৃষ্টি করা হয়, তাহলে সমীকরণটা পরাবৃত্তের সমীকরণের সাথে ম্যাচিং করে। পরাবৃত্তের যে সমীকরণ হয়, সমীকরণটা তার মতো সিমিলার হয়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যায়। যদি এসকেপ ভেলোসিটির চেয়ে বেশি হয়, এটা ছিল সিনারিও 4, আর এটা হলো সিনারিও 5। এসকেপ ভেলোসিটির চেয়ে যদি বেশি হয়, তাহলে এটা এইখান থেকে চলে যায়, সে আর ঘুরে আসেই না। এখানে কি হয়েছে? এটা ঘুরতেছিল ঘুরতেছিল, আমি বেগটা বাড়াইলাম, এটা তখন উপবৃত্তাকার পথে ঘুরতে শুরু করলো, আমি বেগটা আরো বাড়াইলাম, তখন এটা ছুটে চলে গেল। এইভাবে এসে এইভাবে ছুটে চলে গেল। বাট যখন বেগটা আমি এসকেপ ভেলোসিটির চেয়েও বাড়াই দেবো, তখন এটা একটা একটা ঘূর্ণনও দিবে না, সে এমনিই চলে যাবে। সেই দেখো, দিছি, সে পুরুষ করে চলে গেছে। এটার সমীকরণ বের করলে এটাকে বলা হয় অধিবৃত্তাকার। ঠিক আছে? সো যদি এসকেপের সমান হয়, তাহলে এটা কি হয়? পরাবৃত্তাকার। আর যদি এসকেপের চেয়ে বেশি হয়, তাহলে এটা কি হয়? অধিবৃত্তাকার। এই 5টা ইনফরমেশন মনে রাখতে হবে, এটা এমসিকিউ এর জন্য অনেক দরকার। এবং অনেক সময় তোমাদের বেগ বের করতে বলা হয়। বেগ বের করতে বলে বলা হয় যেটা পৃথিবীকে ঘুরতে থাকবে পৃথিবীর চারিদিকে, নাকি পৃথিবী ছেড়ে চলে যাবে। যদি চলে যায় তাহলে কোন পথে যাবে। তখন তোমার ভি বের করতে হয়, তারপরে এসকেপ ভেলোসিটি বের করতে হয়, তারপরে এসকেপ ভেলোসিটির সাথে তুলনা করতে হয় যে কোনটা ম্যাচিং হয়। তারপরে তোমাকে বলতে হবে যে না ভাই, এটা পৃথিবীতে ফেরত চলে আসবে, অথবা এটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, অথবা এটা পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরবে, অথবা পরাবৃত্তাকার পথে ছেড়ে চলে যাবে, অথবা যদি একদমই বেশি হয় তাহলে কি হবে? অধিবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যাবে। সো এগুলো তখন লিখতে হয় পরীক্ষায়। সো এমসিকিউ সিকিউ এর জন্য টুকটাক আসতে পারে। ঠিক আছে? সো দুইটার জন্য ইম্পর্টেন্ট, তবে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এখন একটা ম্যাথ করা যাক। এখানে কি বলছে? মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ। অর্থাৎ মঙ্গল গ্রহের ভর ধরি এম, মার্স না, তাহলে এম। এটার ভর পৃথিবীর ভরের 0.11, অর্থাৎ পৃথিবীর ভর তাকে 0.11 দিয়ে গুণ করলে মঙ্গল গ্রহের ভর পাবো। এমই মানে হলো মাস অফ আর্থ, আর মানে হলো মাস অফ মার্স। মঙ্গলের ভর, পৃথিবীর ভর। তা বলছে এর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। অর্থাৎ মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ, অর্থাৎ মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ থেকে একটি মহাশূন্য যানকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করলে মহাশূন্য যানটি মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ বলের বাইরে চলে যেতে পারবে। এখানে মাধ্যাকর্ষণ বলের বাইরে মানে কি? মাধ্যাকর্ষণ বল কোন জায়গায় কাজ করে না? অসীমে কাজ করে না। তার মানে বুঝাইছে কত বেগ দিলে এটা অসীমে চলে যাবে। এখন কি? পৃথিবীর ভর দেওয়া আছে এখানে, অর্থাৎ এটা কি? এটা দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এবং জি এর মানটা দেওয়া আছে। আচ্ছা, তো আমাকে কি বের করতে হবে? এসকেপ ভেলোসিটিটা বের করতে হবে। সো মঙ্গল গ্রহের এসকেপ ভেলোসিটি
এখন আমরা কি জানি, ভি ইকুয়ালস টু রুট ওভার জি এম বাই আর, 2gm/r। এখন একটু মানগুলা বসাও। আমরা এখান থেকে কি কি পাইছি? আচ্ছা, মঙ্গল গ্রহ না, তার মানে এখানে এম লিখি, তার মানে এটা হবে এম, এটা হবে এম, মঙ্গল গ্রহের মার্স। তাহলে 2 × জি এর মান তো কনস্ট্যান্ট। মঙ্গল গ্রহের ভর কত? মঙ্গল গ্রহের ভর তো দেওয়া নেই, পৃথিবীর ভর দেওয়া আছে। তো মঙ্গল গ্রহের ভরকে পৃথিবীর ভর আকারে প্রকাশ করতে হবে, কারণ আমি এমই জানি, পৃথিবীর ভরটা জানি। সো 0.11 ME ডিভাইডেড বাই আর এম মানে কি? 0.532 RE। এখন এখানে এমই এর মান এবং আর এর মান যেহেতু দেওয়া আছে, এটা বসাইতে হবে। সো রুট ওভার 2, জি এর মান কত? 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 5.97, প্রশ্নে দেওয়া আছে এটা, ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 0.5, আচ্ছা 0.11 তো গুণ করেই নেই, 0.11। আচ্ছা, 0.532 গুণন আর ই মানে কত? আর ই কত দেওয়া আছে? 6.371 ইন্টু 10⁻6। ঠিক আছে, সো এটা একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। দেখো এটা কিন্তু সহজ একটা ম্যাথ। এই সহজ ম্যাথটাই বুয়েটে আসছিল 2003-04 সালে। ঠিক আছে, সো এটা একটু চেষ্টা করো। আমার এখন ক্যালকুলেটরটা খুঁজে পাচ্ছি না আমার, সো সলভ করতে পারতেছি না। এটা ক্যালকুলেটরে দিলেই দেখবা যে এটার ভ্যালুটা চলে আসতেছে। এটার ভ্যালু কিসে আসবে? মিটার পার সেকেন্ড। কেন? কারণ এটা এসকেপ ভেলোসিটি, একটা বেগ। সো বেগের ভ্যালুটা আসবে। ধর ক্যালকুলেটরটা নিয়ে আসি। আচ্ছা, এটা আমি ক্যালকুলেট করি দ্রুত কত আসে। 2 × 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 5.975 ইন্টু 10⁻24 ইন্টু 0.11 ডিভাইডেড বাই 0.532 ইন্টু 6.371 ইন্টু 10⁻6। সো এটা আসে আচ্ছা 5087.23। সো প্রতি সেকেন্ডে সে যদি 5087.23 মিটার অতিক্রম করে, প্রতি সেকেন্ডে 5087, তার মানে কিলোমিটার পার সেকেন্ডে নিলে কি হয়? প্রতি সেকেন্ডে সে 5.08 কিলোমিটার, এক সেকেন্ডে সে এত কিলোমিটার চলে যাবে। এরকম বেগ যদি আমি তাকে দিতে পারি, তাহলে সে মঙ্গল গ্রহ থেকে নাই হয়ে যাবে। বুঝতে পারছো? এরকম তোমরা পৃথিবীর জন্য বের করবা। এখানে দেখো সবকিছু দেওয়া আছে। সো তুমি এখান থেকে ভিই বের করবা, দেখবা কত আসে। তার মানে এখানে সবকিছু পৃথিবীর ভর দেওয়া হবে, পৃথিবীর ব্যাসার্ধ বসানো হবে। বের করে দেখো তো কত আসে। এটা 11.2 আসবে। ঠিক আছে, 11.2 আসবে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো ক্যালকুলেট করে দেখবা এটা আসে নাকি। এবার আসো, এটা একটা অন্যরকমের একটা ম্যাথ। এটা বুয়েটে আসছিল, রিসেন্ট ইয়ারে আসছিল, 2019-20 সালে আসছিল। ঠিক আছে, এখানে কি বলেছে একটু পড়ার চেষ্টা করি। এখানে প্রতিটি 2 × 10⁻30 কেজি ভরের দুটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। দুইটা তারা আছে, তারা একজন আরেকজনের দিকে ছুটে চলে আসছে, একজন আরেকজনের দিকে চলে আসছে। এখন প্রত্যেকজনের ভর দেওয়া আছে 2 × 10⁻30 কেজি, প্রত্যেকের ভর দেওয়া আছে। আচ্ছা, সো এটা একটা তারা, এটা একটা তারা, এদের প্রত্যেকের ভর হলো 2 × 10⁻30 কেজি, 2 × 10⁻30 কেজি এবং কেজি। আচ্ছা, একে অপরের দিকে ধাবমান। নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹ এবং তাদের গতি ছিল নগণ্য। অর্থাৎ এই যে তারা কাছে আসা শুরু করছে, একে অপরের দিকে ধাবমান হওয়া শুরু করছে, তার আগে, এটা শুরু হওয়ার আগে তাদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 10⁹ সো এদের মধ্যবর্তী দূরত্ব মানে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। বুঝতে পারছো? কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 10⁹ এবং এদের গতি ছিল নগণ্য। অর্থাৎ যখন এরা এত দূরে ছিল তখন তাদের বেগ নগণ্য ছিল, মানে ধরার মতোই না। সো তখন এদের উভয়ের বেগ ছিল 0। সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে? সো তারা এই দূরে ছিল, আস্তে আস্তে আসা শুরু করলো, তারপর সাম করে চলে আসলো কাছে। এই যে কাছে চলে আসলো, তো তারা কোন অবস্থায় চলে আসলো?
সংঘর্ষের সময় তাদের অবস্থা কিরকম হবে? একজন আরেকজনের সাথে লেগে থাকবে না, টাচ করলে তো সংঘর্ষ হবে, একজন আরেকজনকে এসে মেরে দিবে। সো এই অবস্থায় তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাদের দুজনের ব্যাসার্ধের যোগফল। ব্যাসার্ধ কি দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। প্রতিটি তারার ব্যাসার্ধ 10⁴ কিলোমিটার। সো এইটুকু জায়গা হলো 10⁴ কিলোমিটার, এইটুকু হলো 10⁴ কিলোমিটার, 10⁴ 10⁴, টোটাল যোগ করলে কত হয়? 2 × 10⁴ কিলোমিটার। এই পাশে 10⁴, এই পাশে 10⁴। সো দুইটা 10⁴, এই জন্য 2 × 10⁴। ঠিক আছে? সো তাদের এই যে দূরত্বটা আগে ছিল মনে করো R1, এখন এটা কত হয়ে গেল? R2। এবং এইখানে তাদের তাদের একটা বেগ আছে। যখন তারা সংঘর্ষে লিপ্ত হবে তখন তাদের একটা বেগ থাকবে। এখন তুমি বুঝতে পারতেছো, সমান ভরের দুইটা জিনিস, হ্যাঁ, সমান ভর, এখানে 10 কেজি, এখানে 10 কেজি অসীমে রেখে দিছি, তারা যখন আসবে তারা একই মানে বেগ প্রাপ্ত হবে। তুমি যদি বলবিদ্যা দিয়ে ব্যাখ্যা করো এটাকে, বলবিদ্যা মানে কি? দূরত্বে আছে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল সমান। এ যে পরিমাণ বল ফেস করতেছে, এও ঠিক সেই পরিমাণ বল অনুভব করতেছে। দুজনের উপর বলের মানটা সমান। এটা তো নিউটনের সূত্র, দুজনের উপর বলের মান সমান। এখন দুজনের ভরেও সমান, তার মানে দুজনের ত্বরণ সমান হবে। দুজনের ত্বরণ যদি সবসময় সমান থাকে, তার মানে দুজনের বেগটাও সবসময় কি হবে? সমান হবে। সো এইদিকেও যে পরিমাণ বেগে আসবে, এও এদিকে ঠিক সেই পরিমাণ বেগে আসবে। দুজনের বেগই সমান হবে, ধরি এই বেগের মান হলো ভি। ঠিক আছে? ভি ধরে নিলাম। এখন তুমি বুঝতে পারতেছো এখানে ত্বরণ সবসময় চেঞ্জ হচ্ছে, বেগ সবসময় চেঞ্জ হচ্ছে। তো আমার এখানে যদি আমি বলবিদ্যা দিয়ে করতে চাই, তো আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা অনেক ঝামেলা। একটু সহজভাবে করা যেতে পারে। আমরা শক্তির সংরক্ষণশীলতা ইউজ করতে পারি। আমরা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে এটা সলভ করতে পারি। তোমরা ট্রাই করতে পারো ভিডিওটা পজ করে, যারা আগে করো না এই ম্যাথ। ট্রাই করে একটু সময় দিয়ে 10-15 মিনিট, তারপর যদি না হয় তারপর আমার সাথে কন্টিনিউ করো। আচ্ছা, সলভ করি। তো সিনারিও 1 বা কেস 1। আচ্ছা, সিনারিও 1 বা কেস 1 এখানে কি কি আছে? ধরো এইটা হলো প্রথম অবস্থা। শক্তির সংরক্ষণশীলতা মানে কি? মানে টোটাল শক্তি সবসময় সমান হয়। টোটাল শক্তি সবসময় সমান হয়। তো এইখানে টোটাল এনার্জি কত? গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখানে গতিশক্তি কি? দুইজনেরই বেগ সমান, তার মানে সরি, দুইজনেরই বেগ শূন্য, তার মানে গতিশক্তি শূন্য। বিভব শক্তি মানে কি? এই দুজনের যে সিস্টেমটা, এই সিস্টেমটায় টোটাল যে সিস্টেমটা, এই সিস্টেমের টোটাল বিভব শক্তি কত? এই দুইটা বস্তুর মধ্যবর্তী বিভব শক্তি। বুঝতে পারছো? বিভব শক্তি বুঝো নাই? সো আমার বিভব শক্তি কত হবে? মাইনাস জি এম গুণন এম, মানে হলো এই দুটা বস্তুর ভর। এই দুটা বস্তুর ভরকে আমি গুণ করতেছি। এই দুটা বস্তুর ভরকে ধরো আমি এম দিয়ে প্রকাশ করলাম, এটা হলো এম। আচ্ছা, সো এম গুণন এম, জি এম ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব R1। এটা কি? এটা হলো আমাদের টোটাল এনার্জি। 0 প্লাস মাইনাস জি এম বাই R1, বা এটা হিসাব করলে কত আসে? মাইনাস জি এম স্কোয়ার ডিভাইড বাই R1, ছোট হাতের এম। আচ্ছা, সো এটা হলো আমার শুরুতে টোটাল এনার্জি, আমি ধরলাম E1। এটা ধরো আমার কেস 2, এই অবস্থায় টোটাল এনার্জি কত? ইকে প্লাস ইপি। এখানে এখানে কত? ইকে মানে কি? গতিশক্তি। এইটার গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। এটার গতিশক্তি কত? এটাও হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার প্লাস আমাদের বিভব শক্তি মাইনাস জি এম গুণন এম ডিভাইডেড বাই R2। ঠিক আছে? আচ্ছা, এটা হিসাব করলে কত আসবে? এম ভি স্কোয়ার মাইনাস জি এম স্কোয়ার, জি এম স্কোয়ার ডিভাইড বাই R2। ঠিক আছে? এখন আমি বলতেছি যে আসলে এই দুইটা সমান হইতে হবে। এই দুইটা সমান হইতে হবে, তাহলে আমার শক্তির নিত্যতা প্রমাণিত হবে। সো E1 ইকুয়ালস টু E2 হবে, অর্থাৎ মাইনাস জি এম স্কোয়ার বাই R1 ইকুয়ালস টু হবে এম ভি স্কোয়ার মাইনাস জি এম স্কোয়ার বাই R2। একটু যদি হিসাব করি তাহলে কত আসবে? একটু হিসাব করলে কত আসবে? হিসাব করলে আসবে এম ভি স্কোয়ার ইকুয়ালস টু
জি এম স্কোয়ার বাই আর টু মাইনাস জি এম স্কোয়ার বাই আর ওয়ান, এটাই তো? হ্যাঁ, তার মানে এই প্রথমটার মান বেশি, জি এম স্কোয়ার বাই আর টু এর মানটা বেশি, এমনটা কি হওয়া উচিত? এমনটা কি হওয়া উচিত? আচ্ছা হ্যাঁ, ঠিকই তো আছে, এটাই তো হওয়া উচিত। তাহলে এখান থেকে যদি তুমি ভি এর মানটা বের করো, বা ভি স্কোয়ার যদি মানটা বের করো, তাহলে কি হবে? এই এম এবং সব জায়গা থেকে একটা করে এম কাটা যাবে, সো স্কোয়ারটা নাই হয়ে যাবে। সো যদি ভি এর মানটা আমি বের করি, তাহলে আসবে রুট ওভার জি এম বাই আর টু মাইনাস জি এম বাই আর ওয়ান। ঠিক আছে, এখন জাস্ট মানটা বসাইতে হবে, জি এর মান, এম এর মান এবং আর ওয়ান আর টু এর মান বসাইতে হবে। বসাই দিই, রুট করি, তাহলে আমাদের কত আসবে? জি এর মান কত? 6.67 × 10⁻11 ইন্টু এম এর মান কত? 2 × 10⁻30, 30। আচ্ছা, আর টু এর মান কত? 2 × 10⁻4, আর ওয়ান এর মান হলো 10⁹ আচ্ছা, অনেক বেশি আসে, বা অনেক বেশি আসার আসলে কথা। তা একবার চেক করি, 10⁻30, 10⁻4। আচ্ছা, এটা তো মনে হয় কিলোমিটারে দাও, এটা তো মিটারে নিতে হবে। এগুলো তো কিলোমিটারে দাও, এগুলো সবগুলোকে তো মিটারে নিতে হবে, তাই না? সো 10⁹ গুণন 10⁻3 এত মিটার, এটা হলো আর ওয়ান, এবং এটা তো কিলোমিটার, তাই না? এটাকে মিটারে নিতে হবে। সো 2 × 10⁻4 × 10⁻3, এত কি মিটার। সো এটা কত আসবে? এটা আসবে 10⁻12, আর এটা আসবে 2 × 10⁻7। আচ্ছা, সো এই দূরত্বটা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, সবগুলাকে এসআই এককে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো আমার এইখানে একটু চেঞ্জ করতে হবে ভ্যালুগুলো, এই জন্য এত বেশি আসছে। 10⁻3, 10⁻3। আচ্ছা, সো এইখানে আমার ভ্যালুটা আসে 2582608.4 মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড, বেশ অনেক বেশি। এবং এত বেশি আসলে হওয়ার কথা, দুটা গ্রহ একজন আরেকজনের দিকে এত সময় ধরে ছুটে চলে আসছে, সো এদের ভর অনেক বা গতি অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। এটা কত আসে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 25 লাখ। তো আলোর বেগের চেয়ে বেশি বেগ হয়ে গেল। না, ঠিক আছে তো। আলোর বেগ কত? 3 লক্ষ কিলোমিটার পার আওয়ার। আর এটা আসছে আমাদের 25 লক্ষ মিটার পাওয়ার সেকেন্ড। ও, তাহলে তো কমই আছে, তাহলে কিলোমিটারে নিয়ে গেলে। আচ্ছা আচ্ছা, তাহলে চাঁদের আমাদের কমই আছে। ঠিক আছে, আলোর গতির চেয়ে কমই আছে, আমরা খুব বেশি কাহিনী হয় নাই। বাট এটাই উত্তর হবে, এটাই অ্যান্সার আছে আমার যতদূর মনে পড়ে। তাও তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, এটাই হবে। সো তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কি দেখতে পারলাম? উত্তর যাই হোক, তোমরা তো নিয়মটা দেখছো। এখান থেকে কি হচ্ছে? এখান থেকে আমরা দেখছি যে ইন্টিগ্রেশন না করে আমরা তো বলবিদ্যাতে করলে কি হইতো, আমাদের যত দূরত্ব চেঞ্জ হচ্ছে তত আমাদের ত্বরণ চেঞ্জ হচ্ছে, তাদের মধ্যে হতে আকর্ষণ চেঞ্জ হচ্ছে, বেগ চেঞ্জ হচ্ছে। আমাদের এই বেগ টেক বের করতে হলে ইন্টিগ্রেশন করতে হইতো, কারণ সবকিছুই ভ্যারিয়েবল, সবকিছু চেঞ্জ হচ্ছে। ক্ষুদ্র একটা দূরত্ব নিয়ে সেখানে একটা মান বের করতে হতো, তারপরে ইন্টিগ্রেশন করে পুরোটার জন্য বের করতে হতো, তাই না? এখন আমরা কি, শক্তির সংরক্ষণশীলতা দিয়ে দেখো, খালি দুই পক্ষকে সমান করেই আমরা হিসাব করে বের করে ফেলতে ফেলতে পারলাম। সো তোমরা এরকম চোখ কান খোলা রাখবা কোন জায়গায় শক্তির সংরক্ষণশীলতা ইউজ করা যায় কিনা, বেগ বের করার জন্য কিংবা অন্য কোনো কিছু বের করার জন্য, কিংবা দূরত্ব বের করার জন্য কিছু করা যায় কিনা একটু খেয়াল রাখবা। তাহলে দেখবা যে অনেক ম্যাথ অনেক সহজে করা যাচ্ছে। আচ্ছা, তো একটু আগে আমরা যেমন দেখছিলাম যে তুমি যে শুধু কোনো একটা গ্রহ থেকেই এসকেপ ভেলোসিটি বের করবা এমন না, তুমি যে কোনো জায়গা থেকে এসকেপ ভেলোসিটি বের করতে পারো। যেমন ধরো এটা হলো আমাদের পৃথিবী, আর্থ, এটা হলো আমাদের চাঁদ অর্থাৎ মুন। এখন এই অবস্থায় তোমাকে বলা হলো যে এদের একটা মাঝামাঝি নিয়ে জায়গায়, একটা মাঝামাঝি জায়গায় তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? তোমার ভর মনে করো এম, যদিও আমরা জানি যে ভরের উপর কোনো কিছু নির্ভর করবে না, ভরের উপর এসকেপ ভেলোসিটি নির্ভর করে না। আচ্ছা, তো আমাকে বলা হয়েছে এই পয়েন্ট থেকে এসকেপ ভেলোসিটি বের করতে হবে। তো ধরলাম
শুরুতে তুমি এই অবস্থানে আসো এবং এখানে একটা সিস্টেম গঠন করছো। এটা হলো আমাদের সিস্টেম 1। এবং তুমি এখান থেকে অসীমে চলে যাবা, তাই না? তো অসীমে, মনে করো তুমি অসীমে চলে গেছো, তাহলে এখানে আমাদের এই পৃথিবীটা রয়েছে অ্যান্ড আমাদের এখানে চাঁদটা রয়েছে, এবং তুমি কোথায়? তুমি অসীমে, তার মানে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে, তুমি এদের নাগালের ধরা ছোঁয়ার বাইরে, তার মানে তুমি এই সিস্টেমের মধ্যেই নেই। সো এইটা হলো আমাদের সিস্টেম টু। সিস্টেম টু। আচ্ছা, আচ্ছা তুমি ছোট করে আঁকাইতে পারো। মনে করো তুমি এই দূর একটা জায়গায় আসো, ঠিক আছে? দূরে একটা জায়গায় আসো। তো তোমার সিস্টেমটা আমি ওইভাবে আঁকাই। মনে করো তুমি এই যে উপরে একটা ছোট্ট কোণা, এই জায়গায় তুমি চলে গেছো, একটা মনে করো অনেক দূরে, এটা মনে করো অসীম। তো তাহলে বর্তমানে সিস্টেমটা হলো এইরকম। তো এখন সিস্টেম ওয়ানে ঘটনা কি ঘটছে? আমরা এখান থেকে টোটাল এনার্জিটা বের করতে চাই। টোটাল এনার্জি তো কনজার্ভ থাকবে, তাই না? আচ্ছা, টোটাল এনার্জি, এবং এখানে আমরা টোটাল এনার্জি বের করবো, এবং দুই ক্ষেত্রে টোটাল এনার্জি সমান হবে। ঠিক আছে। তো এইখানে দেখো, টোটাল এনার্জি মানে কি? মানে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, এবং এইখানেও কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এবং দেখো এরা কিন্তু স্থির অবস্থায় আছে, তার মানে এদের কোনো কাইনেটিক এনার্জি নাই। কাইনেটিক এনার্জি নাই মানে জিরো, প্লাস এখানে শুধু পটেনশিয়াল এনার্জি। অ্যান্ড পটেনশিয়াল এনার্জি তো স্কেলার রাশি, তার মানে আমি পৃথিবী এবং আমার মধ্যে পটেনশিয়াল এনার্জি ধরো বের করলাম ই এক্স, আমার এবং চাঁদের মধ্যে পটেনশিয়াল এনার্জি মনে করো বের করলাম ই ওয়াই, এবং পৃথিবী চাঁদের নিজেদের মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি আছে, সেটা মনে করো আমাদের ই জেড। যখন তুমি নতুন সিস্টেমে চলে গেলা, তুমি অসীমে পৌঁছায় গেছো, অসীমে যায় মনে করো তুমি স্থির হয়ে গেছো। আমরা কি হিসাব করতেছি? যে কতটুকু বেগ দিলে তুমি অসীমে চলে যাবা। এখন অসীমে যায় তুমি স্থির হয়ে গেছো, মানে এমন একদম প্রিসাইজলি এতটুকু মাপে বেগ পরিমাণ করছি যে তুমি অসীমে যায় স্থির হয়ে গেছো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যদি মুক্তি বেগের চেয়েও বেশি বেগ দিতাম কি হইতো? তুমি অসীমেও যাইতা, আরো এক্সেস বেগ তোমার কাছে রয়ে গেছে, তুমি অসীমে যাও গতিশীল থাকতা। তো তোমাকে আমি একটা ন্যূনতম একটা বেগ দিছি যে তুমি জাস্ট অসীমে যায় জাস্ট দাঁড়ায় যাবা। সো তুমি অসীমে চলে গেলা। সো এখন পৃথিবীর সাথে তোমার কোনো অভিকর্ষ, সরি, বিভব নাই, কারণ তুমি অসীমে চলে গেছো। চাঁদের সাথে তোমার কোনো বিভব নাই, বিভব পার্থক্য বা বিভব শক্তি নাই, কারণ তুমি অসীমে চলে গেছো। সো তোমার আর পৃথিবী চাঁদের মধ্যে কিচ্ছু নাই। এখন শুধুমাত্র পৃথিবী এবং চাঁদের মধ্যে একটা বিভব শক্তি আছে, যেটা আগে যা ছিল সেটা সমান, ইজেড। সো এটা আমাদের কত হবে? ই জেড। এবং এখানে আমাদের কত কত আছে? ই এক্স প্লাস ই ওয়াই প্লাস ই জেড। এখন বিভব শক্তির যতটুকু পার্থক্য হবে এই সিস্টেমে, বিভব শক্তি যতটুকু পরিবর্তন হবে ততটুকুই তো আমার গতিশক্তি দিতে হবে। বিভব শক্তি যতটুকু চেঞ্জ হয়ে গেছে ততটুকু তো আমার গতিশক্তি হয়েছে। তো দেখো, তুমি আগে দেখো যে আগে কতটুকু বিভব শক্তি ছিল, এখন কতটুকু বিভব শক্তি। আমি তো গতিশক্তি দিব, এখন আমার কাছে একটা বিভব শক্তি আছে, অল্প পরিমাণ বিভব শক্তি আছে। যখন আমি গতিশক্তি দিব, এই গতিশক্তিটা আস্তে আস্তে বিভব শক্তির মধ্যে ট্রান্সফার হইতে থাকবে। গতিশক্তি এটা আস্তে আস্তে বিভব শক্তির সাথে ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার হয়ে বিভব শক্তির পরিমাণটা বেড়ে যাবে। তো এখন অবশ্যই আমার বিভব শক্তির পরিমাণটা বেশি, এইখানে আমার বিভব শক্তি বেশি, এবং এইখানে আমার কি বিভব শক্তিটা কম। এটা আমার আগে বিভব শক্তি এখানে আমার কম ছিল, গতিশক্তি আমি বাইরে থেকে অ্যাড করছি, এইটা এটার সাথে যুক্ত হয়ে আমার বিভব শক্তিটা বাড়ায় দিছে। সো তাহলে আমার কতটুকু বিভব শক্তি বৃদ্ধি পাইছে আমরা হিসাব করি। তাহলে আমার এখানে এই অবস্থায় ইজেড, এটার মান তো অবশ্যই বেশি হবে, কারণ এখানে বিভব শক্তি যুক্ত হয়ে, এইটাতে বিভব শক্তি আমার যুক্ত হয়ে এটা হয়েছে। আর এখানে কোনো, সরি, এখানে গতিশক্তি যুক্ত হয়েছে। তুমি যখন অসীমে চলে গেছো তখন এই সম্পূর্ণ সিস্টেমে কিছু গতিশক্তি যুক্ত হয়েছে, যে গতিশক্তি আমি শুরুতে দিছিলাম তোমাকে মহাকাশে পাঠানোর জন্য। তো ইজেড মাইনাস আগে তোমার যে গতি বিভব শক্তিটা কম ছিল সেই বিভব শক্তির পরিমাণ। আগে কত ছিল? ই এক্স প্লাস ই ওয়াই প্লাস ই জেড। হিসাব করো কত আসবে। তাহলে আমাদের আসবে মাইনাস ই এক্স প্লাস ই ওয়াই। দেখো সামনে একটা মাইনাস আছে, এর মানে কি? তুমি যে এই অবস্থানে ছিলা, আমি তোমাকে বললাম যে তুমি অসীম দূরত্বে চলে যাবা, তোমাকে আমি একটা বেগ দিব, তার আগে তুমি একটা জায়গায় দাঁড়ায় ছিলা। এখন আমরা হিসাব করব, হিসাব করার জন্য আমাকে কি করতে হবে? তোমার এই অবস্থানে আমি দেখাই,
এই যে এই অবস্থানে যে আসো, এই অবস্থানে আমি তোমার জন্য বিভব শক্তি বের করব। এই অবস্থানে তোমার জন্য বিভব শক্তি কত হবে? এই অবস্থানে তোমার জন্য বিভব শক্তি কত হবে? ই এক্স প্লাস ই ওয়াই। ই এক্স হবে এবং ই ওয়াই হবে। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী বিভব শক্তি কি আমি নিব? নিব না। তোমার জন্য যেগুলো হবে আমরা শুধু সেগুলো নিব। ঠিক আছে? তো সেগুলো যদি নেই তো আমরা ই এক্স প্লাস ই ওয়াই পাইলাম। এখন বিভব তো নেগেটিভ হয়, তাই না? তুমি যখন অসীমে চলে যাবা তখন তোমার কি হবে? তোমার বিভব শক্তিটা শূন্য হয়ে যাবে। আমরা তোমার জন্য হিসাব করতেছি। তুমি এখানে আসো, তোমার জন্য এখানে একটা বিভব শক্তি আছে যেটা হলো নেগেটিভ। তুমি যখন অসীমে চলে যাবা তখন তোমার বিভব শক্তিটা কত হবে? জিরো হয়ে যাবে। ধরো তোমার এখানে বিভব শক্তি হলো -10। তুমি যখন অসীমে চলে গেলা তখন তোমার জন্য বিভব শক্তি হয়ে গেল জিরো। আর সবার জন্য তো সেম, চাঁদ, পৃথিবী সবাই তো আগের মতোই আছে, ওদের জন্য তো কোনো পরিবর্তন হচ্ছে না। ওরা তো কোনো গতিশক্তি থেকে নিচ্ছে না কিছু। তো -10 থেকে তোমার কত হয়ে গেল? জিরো। তাহলে তোমাকে কতটুকু এক্সট্রা শক্তি দেওয়া লাগছে -10 থেকে জিরো করার জন্য? +10 দেওয়া লাগছে। এইটার সাথে +10 করা লাগছে। তখনই তো আমার জিরো হয়ে গেছে। ওই জিনিসটা এখানে হয়েছে। তোমার ই এক্স প্লাস ইওয়াই, দেখো ই এক্স প্লাস ইওয়াই তার আগে একটা নেগেটিভ চলে আসছে, তার মানে -10 ছিল, ওটা +10 হয়ে গেছে। বুঝাচ্ছে যে তোমাকে আরো +10 দিতে হবে। তো এর আগে আমি যেরকম কাহিনী করছিলাম, এর আগে কি কাহিনী করছিলাম, যে তুমি যে পৃথিবী পৃষ্ঠে আসো তোমার যে বিভব শক্তি সেটা নেগেটিভ করলে তুমি বুঝে যাবে তোমাকে কতটুকু গতিশক্তি দিতে হবে। এখানেও সেম, তোমাকে যেই জায়গা থেকে আমি অসীমে পাঠাবো সেই জায়গার যে বিভব শক্তি সেটাকে নেগেটিভ করো, তাহলে তুমি গতিশক্তিটা পেয়ে যাবা। সো আমাকে এতটুকু গতিশক্তি দিতে হবে। সো ই কে ইকুয়ালস টু মাইনাস ই এক্স প্লাস ই ওয়াই। এখন তুমি ই কে সমান সমান বসাও হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু আমার এখানে মাইনাস ই এক্স, মাইনাস দিয়ে করে দিই মাইনাস ই ওয়াই। ঠিক আছে? এখন এমন না যে ই এক্স ইউ এটা কোনো ফর্মুলা, জাস্ট তুমি গতিশক্তি বিভব শক্তিটা বের করবা তুমি একটা জায়গার, তোমার যা করা লাগে করবা। এখান থেকে তুমি এখন এই ভি এর মানটা বের করবা। ঠিক আছে? এখান থেকে তুমি ভি এর মানটা বের করবা। সেটাই হবে আমাদের মুক্তিবেগ। মুক্তিবেগের সংজ্ঞা কি? যে ন্যূনতম যে বেগ প্রদান করলে একটা বস্তু অসীমে পৌঁছে যায়। তো আশা করি আমরা জটিল সিস্টেমের মুক্তিবেগ বের করার সিস্টেম শিখছি। প্রথমে বিভব শক্তি বের করবা, সেটাকে নেগেটিভ করবা। কার জন্য বিভব শক্তি? শুধুমাত্র ওই বস্তুটার জন্য বিভব শক্তি বের করে নেগেটিভ করলে তুমি বুঝে যাবা কতটুকু গতিশক্তি দিতে হবে। সেই গতিশক্তি থেকে তুমি ভিটা বের করবা। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো আমরা যে এত বেগ নিয়ে আলোচনা করতেছি, এত বিশাল বিশাল বেগ, একটু আগে আমরা নক্ষত্রের সংঘর্ষ দেখলাম, প্রায় আলোর কাছাকাছি বেগ। তো এত বেগে তুমি যদি কোনো কিছুকে উপরের দিকে নিক্ষেপ করো, জি এর মান তো ধ্রুবক না। আমরা যে সূত্রগুলো পড়ছিলাম, এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখানে জি কি ছিল? এখানে জি কনস্ট্যান্ট ছিল। কিন্তু এত বেগে যখন একটা বস্তু যায় তখন তো সে কনস্ট্যান্ট থাকে না, জি এর মানটা কনস্ট্যান্ট থাকে না, কারণ তার দূরত্ব কনস্ট্যান্টলি বাড়তেছে। পৃথিবীর আশেপাশে থাকলে আমরা জি কনস্ট্যান্ট ধরে নেই। তো এখন আমরা কিভাবে তাহলে এই নিক্ষিপ্ত বস্তু সলভ করব? দেখো আমরা একদম শুরুতে কি বলছিলাম, তুমি একটা বস্তুকে যদি হাফ এম ভি স্কোয়ার একটা বেগ দিলা ভি, তার কারণে তার মধ্যে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি সঞ্চিত হইল। এই গতিশক্তি পুরাটা কনভার্ট হয়ে যাবে স্থিতিশক্তিতে। তার মানে এখানে মনে করো ই ওয়ান স্থিতিশক্তি ছিল, এখানে মনে করো স্থিতিশক্তি বেড়ে ই টু হয়ে গেল। তাহলে কতটুকু স্থিতিশক্তি বেড়ে গেল? স্থিতিশক্তি আমি বলতেছি, স্থিতিশক্তি, স্থিতিশক্তি হলো বিভব শক্তির আরেকটা নাম। ঠিক আছে? এটা জেনে রাখো, আমাদের বইয়ে আছে। আচ্ছা, তো কতটুকু বিভব শক্তি বা কতটুকু স্থিতিশক্তি বেড়ে গেল, এই গতিশক্তির সমান না? তার মানে এইটুকু জায়গায় যে বিভব শক্তির পার্থক্য সেটাই হলো আমার এই গতিশক্তিটা। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এইটুকু জায়গায় বিভব শক্তির পার্থক্য। এখন এই বিভব শক্তির পার্থক্য কত হবে? ডেল্টা ইপি কত হবে? এখানে কম, এখানে কি? এখানে বেশি বেড়ে গেছে। সো ই টু মাইনাস ই ওয়ান, ওইটাই তো আমাদের হাফ এম ভি স্কোয়ার। তো ই টু কত? বা ই টু মাইনাস ই ওয়ানের একটা ফর্মুলা যে শিখছিলাম, জি এম এম, জি এম এম। এম এম মানে কি? পৃথিবীর জন্য বের করতেছি না, এখানে হলো পৃথিবী। পৃথিবী থেকে আমরা একটা জিনিসকে নিক্ষেপ করছি বা একটা জিনিসকে উপরে পাঠাইছি, এই পজিশন থেকে ওই পজিশনে। তো এম হলো পৃথিবীর ভর, আর ধরো এইটা হলো পৃথিবী। ঠিক আছে? পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হলো আর, আর এই যে এটা হলো উচ্চতা, একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে। এই সর্বোচ্চ উচ্চতা, এটা হলো আর প্লাস এইচ, অর্থাৎ এই উচ্চতাটা হলো এইচ।
আর এটা হলো আর প্লাস এইচ। তাহলে আমরা কি পড়ছিলাম? ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ। ঠিক আছে না? আচ্ছা, ইকুয়ালস টু কত আসে? ইকুয়ালস টু আসে আমাদের হাফ এম ভি স্কোয়ার জি এম এম 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এখান থেকে এম, এখান থেকে এম কাটা। সো এখানে দেখো, এই সম্পর্ক থেকে তুমি একটা ভি এর মান বের করতে পারবা। সো তোমার যদি এরকম বেগ অনেক বেশি হয়, যে অনেক বেগে যাচ্ছে, কত বেশি এটা আসলে ঠিক না। তুমি যখন দেখছো যে 500 মিটার পার সেকেন্ড, 1000 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড, এটা অনেক বেশি বেগ না? এরকম বেগ হলে তখন আমরা ধরে নিই যে এটার বেগ অনেক বেশি এবং জি এখানে ধ্রুবক নাই। তখন আমরা এরকম শক্তির সংরক্ষণশীলতা ইউজ করি। আচ্ছা, একটা ম্যাথ যদি দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এটা বুয়েটে 19-20 সালে আসছিল। একটু অন্যরকম ছিল, আমি একটু চেঞ্জ করছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। বলছে এ নাইট্রোজেন অ্যাটম ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 500 মিটার পার সেকেন্ড। একটা নাইট্রোজেন অ্যাটম, নাইট্রোজেন পরমাণুর বেগ হলো 500 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে সে 500 মিটার বা হাফ কিলোমিটার চলে যায়। সো অনেক বেশি স্পিড না? এই জন্য আমরা এখানে শক্তির সংরক্ষণশীলতা ইউজ করব। ইফ দ্য অ্যাটম ইজ মুভিং স্ট্রেইট আপ, যদি অ্যাটমটা বা পরমাণুটা সোজা উপরের দিকে যায়, অ্যান্ড নো কলিশন, কলিশন মানে হলো সংঘর্ষ, নো কলিশন ইজ হ্যাপেনিং, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট রিচড ফ্রম আর্থ সারফেস বাই দ্য অ্যাটম। এই অ্যাটম কর্তৃক পৃথিবী থেকে সর্বোচ্চ যতটুকু হাইট অতিক্রম করা হয়েছে সেটা বের করো। সো এটা মনে করো পৃথিবী, এবং সর্বোচ্চ এতটুকু উচ্চতায় সে গেছে। এটা হলো আমাদের এইচ। এইটা হলো আমাদের পৃথিবীর রেডিয়াস, যেটা হলো আমাদের আর। আমরা শক্তির সংরক্ষণশীলতা ইউজ করব। হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু জি, পৃথিবীর ভর গুণন পরমাণুর ভর, জি এম এম 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এম এম কাটাকাটি চলে যায়, সো আমার নাইট্রোজেনের ভর জানতে হবে না। ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 জি এম 1/r মাইনাস 1/r প্লাস এইচ। একটু এদিক ওদিক করি, সো ভি স্কোয়ার ডিভাইড বাই 2 GM ইকুয়ালস টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এখান থেকে কি আসতেছে? এখান থেকে আসবে আমাদের 1/r প্লাস এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 2 GM মাইনাস 1/r। এটাকে যদি উভয় পক্ষকে ইনভার্স করে দিই বা উল্টায় দেই, তাহলে আর প্লাস এইচ ইকুয়ালস টু, এটাকে ইনভার্স করে দিতে হবে 2 GM মাইনাস 1/r, এটাকে ইনভার্স করতে হবে। এখান থেকে পাচ্ছি এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2 GM মাইনাস 1/r ইনভার্স মাইনাস আর। এইটাকে তুমি একটু ক্যালকুলেটরে মান বসাও। এখানে কিছু মান দেয়া থাকবে, প্রশ্নে দেওয়া ছিল না, বাট মুখস্থ রাখতে হবে। যে জি এর মান তো তুমি জানো, 6.67 ইন্টু 10⁻11। একক তোমার না জানলেও চলবে, এককটা তুমি লাস্টে জাস্ট ক্যালকুলেশন করবা, একক বসাতে হবে না। যেহেতু তুমি উচ্চতা বের করতেছো, লাস্টে একক মিটার বসায় দিবা। তোমার জি এর, আচ্ছা এম এর মান, পৃথিবীর ভরের মান 6 × 10⁻24 কেজি, আর পৃথিবীর রেডিয়াস 6.4 × 10⁻6 মিটার। এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো এইটা যদি বসাও তাহলে এইচ এর একটা মান পাবা, ঠিক আছে? সেই মানটাই হবে আমাদের অ্যান্সার। এটা একটু নিজেরা বের করে নিবা। আচ্ছা, এখানে ভি এর মান কত? 500। জি এর মান মুখস্থ, এম এর মান মুখস্থ, আর এর মান মুখস্থ। তো এইভাবে তোমরা এই ধরনের ম্যাথগুলা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে সলভ করতে হবে। আশা করি বুঝতে পারছো।